নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নিবেদন। সাধক রবীন্দ্রনাথ। একটি মানুষকে সবচেয়ে বেশি আমরা পাই বা একটি মানুষ সবচেয়ে বেশি উন্মোচিত হন তার চিঠিপত্রে। বিশেষত সেই মানুষটি যদি হন রবীন্দ্রনাথ, তাহলে তো আর কথাই নেই। কেন কি তার চিঠিপত্রের মধ্যে যেমন তার মনের অন্তরঙ্গ ভাব প্রকাশিত হয়, এমন সুন্দর ভাষায় তা প্রকাশিত হয় যেটি আরও হৃদয়গ্রাহী। রবীন্দ্রনাথ 1893 সালে, তখন ওনার 32 বছর বয়স, চিঠিতে লিখছেন, কোনো জিনিস যথার্থ উপভোগ করতে গেলে তার চতুর্দিকে অবসরের বেড়া দিয়ে ঘিরে নিতে হয়। তাকে বেশ অনেকখানি মিলিয়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে, চতুর্দিকে বিছিয়ে দিয়ে তবে তাকে 16 আনা আয়ত্ত করা যায়। ওই চিঠির শেষ অংশ লিখছেন, কিন্তু যত বয়স হচ্ছে তত এইটা দেখছি পাওয়াটা নিজের ক্ষমতার উপর নির্ভর করে। অন্যে কতটা দিতে পারে তা নিয়ে নালিশ ফরিয়াদি করা ভুল। আমি কতটা নিতে পারি এইটি হচ্ছে আসল কথা। যা হাতের কাছে আসে তাকেই পুরোপুরি হস্তগত করে নেওয়া অনেক শিক্ষা, সাধনা এবং সংযমের দ্বারা হয়। আর সে শিক্ষা লাভ করতে জীবনের প্রায় 12 আনা কাল চলে যায়। তারপরে সে শিক্ষার ফল ভোগ করবার আর বড় সময় পাওয়া যায় না। এই যে রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলছেন যে এই সাধনা, এই সংযম, যার ফলে কিনা বাইরের সমস্ত ঘটনাকে উপেক্ষা করে নিজের অন্তরের যে অনুভূতি, নিজের একান্ত ভালো লাগা, তাকে আশ্রয় করে পুরোপুরি হাতের কাছে যা আসে তাকে হস্তগত করে নেওয়া, এই সাধনা এবং সংযম করতে করতে বয়সের বেশিরভাগটাই অতিক্রান্ত হয়ে যায়। অথচ আমরা দেখছি রবীন্দ্রনাথ যখন এই চিঠি লিখছেন 32 বছর বয়সে, তার 20 বছর পর, যে বছর রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন 1913, তার ঠিক পরের বছর 1914 সালে রবীন্দ্রনাথ গয়াতে বেড়াতে গেছেন। গয়াতে বেড়াতে যাওয়ার পর ওখানে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিশিষ্ট বন্ধু সতীশচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন। তিনি সে সংবাদ পেয়েছেন এবং সেটি জানবার পর তার খুব আগ্রহ হয়েছে এই সুযোগে রবীন্দ্রনাথের সঙ্গে একবার দেখা করার। ইতিমধ্যে রবীন্দ্রনাথ গয়াতে আছেন জানতে পেরে গয়ার একজন খুব বড় পাণ্ডা, বিশেষ পাণ্ডা, তারও খুব ইচ্ছা হয়েছে রবীন্দ্রনাথকে আতিথেয়তা করেন, রবীন্দ্রনাথকে সেবা দেন এবং রবীন্দ্রনাথের বুদ্ধ গয়া ইত্যাদি সম্বন্ধে তার যে আবেগ, তার কৌতূহল, তার ভালো লাগা, সেটিকে মাথায় রেখেই হয়তোবা ওইখানকার একজন বিশিষ্ট পাণ্ডা তিনি অনুরোধ করেছেন রবীন্দ্রনাথকে যে আপনি সপরিবারে এখান থেকে খুব কাছে বেলা বলে স্টেশন আছে, সেখান থেকে পালকিতে যেতে হবে 1 ঘন্টা 1.5 পথ। সেখানে বরাবর বলে একটি পাহাড়, সেই পাহাড়ের মাঝখানে যে পাহাড়, সেখানে বৌদ্ধিস্ট যারা, বৌদ্ধ ধর্মের যারা সাধু, তারা তপস্যা করতেন। সে অপূর্ব জায়গা, নির্জন, অপূর্ব নির্জনতা এবং সেই প্রাচীনতা। তো রবীন্দ্রনাথ তার এই প্রস্তাব স্বীকার করে নিয়েছেন এবং যেতে সম্মত হয়েছেন। তো যেদিন যাবার কথা, সেদিন সকালের যে ট্রেন, সেই ট্রেনে যাবার আগে গয়া স্টেশনে এসে উপস্থিত হয়েছেন সেই বিশেষ পাণ্ডা এবং তার সঙ্গে প্রভাত মুখোপাধ্যায়ের বিশিষ্ট বন্ধু সতীশচন্দ্র চট্টোপাধ্যায়। তো সতীশবাবু রবীন্দ্রনাথের সঙ্গী হলেন। কার্যকারণে রবীন্দ্রনাথের পরিবারের লোকেরা সেভাবে ওনার সঙ্গে সঙ্গী হতে পারলেন না, অন্যান্য অসুবিধে থাকার কারণে। তো রবীন্দ্রনাথ গয়া থেকে ট্রেনে উঠেছেন, ট্রেন ছেড়ে দিয়েছে।
ট্রেন ছাড়বার একটু পরেই সতীশবাবু লক্ষ্য করছেন রবীন্দ্রনাথ কাগজ কলম নিয়ে বসে গেছেন। লিখছেন, পথে পথে বাসা বাঁধি, মনে ভাবি পথ ফুরালো, কোন অনাদি কালের আশা, হেথায় যদি সব পুরালো। ট্রেন চলল এবং উপযুক্ত সময়ে এসে বেলা স্টেশনে পৌঁছল। এবং পান্ডা বলেছিলেন রবীন্দ্রনাথ এখানে পৌঁছানোর পর রবীন্দ্রনাথকে নিয়ে যাবার জন্যে 2টি হাতি এবং 3টি পালকি উপস্থিত থাকবে, সমস্ত ব্যবস্থা থাকবে। রবীন্দ্রনাথ, সতীশবাবু এবং পান্ডা সকলে মিলে স্টেশনে নেমেছেন। রবীন্দ্রনাথ ওয়েটিং রুমে অপেক্ষা করছেন, আর তারা দেখতে গেছেন সেই পালকি, হাতি ইত্যাদি এসছে কিনা। কিন্তু সতীশবাবুর সঙ্গে গেছেন পান্ডা, গিয়ে উনি তো অবাক, গিয়ে দেখছেন হাতি তো দূরস্থ, একটি পালকিও আসেনি। আধ ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করা হয়ে গেছে। পান্ডার তো মুখ চুন। আর এখনকার দিনের মতন মোবাইল ফোনের ব্যবহার নেই যে ফোন করে জেনে নেবে। খুব অস্থিরতা এবং খুব অপ্রস্তুত অবস্থা। আর সতীশবাবু আরও বিরক্তি প্রকাশ করছেন যে তোমরা জানো না তোমরা এটা কী করছো, কার সঙ্গে কী করছো। তো সেই পান্ডা ভদ্রলোক খুব চেষ্টা করতে লাগলেন। তিনি ওখানকার যে সার্কিট অফিসার, সেখানে সার্কিট হাউসে গেলেন, তাকে অনুরোধ করলেন যদি তিনি একটা ঘোড়ার গাড়ি বা কিছুর ব্যবস্থা করতে পারেন। দুর্ভাগ্যক্রমে সেই সার্কিট অফিসার সেই ব্যবস্থা করতে পারলেন না। এই করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা পর অবশেষে 2টি পালকি এসে উপস্থিত। সেই 2টি পালকিতে পান্ডা তখন বললেন যে রবীন্দ্রনাথকে আপনি এবং সতীশবাবুকে দায়িত্ব দিলেন যে আপনি ওখানকার মানুষ, ওনাকে দেখভাল করবেন, নিয়ে যান সঙ্গে করে। সতীশবাবু নাছোড় যে না না আপনি চলুন, পান্ডাকে বলতে লাগলেন। পান্ডা বললেন না না, কিছু অসুবিধে নেই, আপনারা পালকিতে উঠে পড়ুন, আমি ঘোড়ায় চড়ে ওখানে আপনাদের আগেই পৌঁছে যাব। আর যেখানে আমাদের যাবার কথা ওখানে আমার সব ব্যবস্থা একেবারে সমস্ত প্রস্তুত। ওখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে, তাঁবু টানানো হয়ে গেছে। এমনকি রবীন্দ্রনাথকে উনি জিজ্ঞাসা করলেন আপনি গরম জলে স্নান করতে ভালোবাসেন না ঠান্ডা জলে, প্রয়োজনে তারও ব্যবস্থা করা যাবে। এরপর পালকিতে উঠে পড়লেন রবীন্দ্রনাথ, সতীশবাবু এরা, এবং উনি বর্ণনা করেছিলেন পালকিতে 1-1.5 ঘন্টা লাগবে। তারপরে ওখানে ঘন্টা 2 থেকে আবার বিকেলের মধ্যে পৌঁছতে হবে, কারণ রবীন্দ্রনাথের অধীনেই বিকেল 4টে ফেরার ট্রেন। পালকি চলতে থাকলো, দিক দিগন্ত মাঠ পেরিয়ে পালকি চলছে। 1.5 ঘন্টার জায়গায় পৌঁছতে লেগে গেল প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। পৌঁছে গিয়ে দেখছেন ওখানে কোনো তাঁবুর তো চিহ্ন নেই, কোনো রান্নাবান্নার আয়োজনও কিছু নেই। আর পান্ডা তো আগেই এদেরকে ছেড়ে দিয়েছেন, সঙ্গে আসেননি, আর তিনিও অনুপস্থিত। তো এই যে অবস্থার মধ্যে রবীন্দ্রনাথ পড়েছেন, রবীন্দ্রনাথের কিন্তু কোনো বিরক্তি বা এই যে একটা বিপরীত অবস্থার কারণে তার যে মনের একটা আলোড়ন হওয়া বা তার একটা বিক্ষেপ হওয়া, চিত্ত বিক্ষেপ, কোনো কিছুই লক্ষণ নেই। তো তখন সতীশবাবু তো খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, এরকম একটা অব্যবস্থার মধ্যে আপনাকে এনে ফেলেছে, এরকম অনুচিত হয়েছে। এই করতে করতে যখন 2-2:30 বেজে গেছে, তখন রবীন্দ্রনাথ বললেন যে এবার তো ফিরে যেতে হবে। তখন দেখা যাচ্ছে দূর থেকে কিছু লোক কিছু খাবার দাবার, চাল ডাল ইত্যাদি নিয়ে একটি গাড়ি করে আসছে, ঘোড়ার গাড়ি করে। এরপরে তারা তাঁবু টানাবে, এরপরে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো রবীন্দ্রনাথ খুব বিবেচক ছিলেন, উনি বললেন না সেরকম করলে আমাদের দেরি হয়ে যাবে, আমরা ফেরার ট্রেন পাবো না। তো যা দেখা হলো অনেক হলো, চলো এবার আমরা ফিরে যাই। সতীশবাবু খুব অপ্রস্তুত। পালকি বাহক যারা, তারা এবার আপত্তি করলেন, বললেন না আমরা কি করে যাব, আমরা তো এইমাত্র এত কষ্ট করে আপনাদেরকে নিয়ে এলাম, আমরা তো এখানে একটু কোনো খাবার পাইনি, আবার এভাবে না খেয়ে না দিয়ে সারাদিন ধরে আপনাদের কি করে বয়ে নিয়ে যাব। তো কোনো রকমে একটু ব্যবস্থা হলো, সেখানে পালকি বাহকরা হয়তো সামান্য কিছু খাওয়া দাওয়া করে নিলেন,
করে নিয়ে আবার রবীন্দ্রনাথ, সতীশবাবু ওরা ফিরতে শুরু করেছেন। এই যে ওয়েটিং রুমে যখন রবীন্দ্রনাথ বসে আছেন, যখন হাতিও আসেনি, পালকিও আসেনি, যখন সতীশবাবু এবং পান্ডা অস্থির হয়ে যাচ্ছেন, তখন ওয়েটিং রুমে বসে রবীন্দ্রনাথ লিখছেন, পান্থ তুমি পান্থজনের সখা হে, পথে চলা সেই তো তোমার পাওয়া। এবারে যখন উনি পালকিতে করে যাচ্ছিলেন, যেতে যেতে লিখলেন, জীবন আমার যে অমৃত আপন মাঝে গোপন রাখে, প্রতিদিনের আড়াল ভেঙে কবে আমি দেখব তাকে। তারপরে তো আমরা বললাম এই পালকিতে গিয়ে পৌঁছে কি দুর্দশার মধ্যেই না তাকে পড়তে হয়েছিল, এবং সেই দুর্দশা এবং কোনো কিছু না দেখে, না খেয়ে, না স্নান করে রবীন্দ্রনাথ ফিরে আসছেন। আমরা বলতে পারি এক প্রকার হতোদ্যম এবং ব্যর্থ মনোরথে ফিরে আসছেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু হতোদ্যম এবং ব্যর্থ মনোরথে প্রকৃত অর্থে ফিরে আসছেন না। উনি ফেরার পথে পালকিতে আবার লিখছেন, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। এরপর সেই পালকি এসে পৌঁছলো যখন, তারপরে ট্রেনে উঠেছেন রবীন্দ্রনাথ। গয়া ফেরার যে ট্রেন, সেই ট্রেনে বসে লিখছেন, পথের সাথী হেরি বারংবার, পথিক জনের লহ নমস্কার, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ঘরে। রবীন্দ্রনাথ যখন গয়া থেকে ট্রেনে উঠেছেন, তখন সতীশবাবু এবং অন্যান্যরা তাদের সারাদিনের যে ঘটনাক্রম, সেটি নিয়ে তাদের যে বিরক্তি, তাদের চোখে মুখে, তারাও তো খাওয়া দাওয়া করেননি, এবং তার চেয়েও বেশি তারা অপ্রস্তুত যে কবির এতটা দুর্দশার মধ্যে কবিকে পড়তে হয়েছে। তাই নিয়ে তারা খুব উচ্চকিত, চিৎকার চেঁচামেচি সাপসাপন্ত করছে পান্ডাকে। পান্ডা কিন্তু আর দেখা করেনি। সেই যে সে ট্রেনে তুলে দিয়ে ট্রেন থেকে নেমে যখন দেখেছে পালকি আসেনি, হাতি আসেনি, সেই পালকিতে তুলে দিয়ে সে যে চলে গেছে, ও কিন্তু ফিরে আসেনি। তখন রবীন্দ্রনাথ বলছেন, আচ্ছা তোমরা ওকে অমন বলছো কেন? ও তো চেষ্টা করেছে, পারেনি তাই লজ্জায় দেখা করতেও পারল না। এও কি কম শাস্তি নয়? যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, রবীন্দ্রনাথের যে চিঠি, যেখানে রবীন্দ্রনাথ বলছেন, অন্য কতটা দিতে পারে তা নিয়ে নালিশ ফরিয়াদি করা ভুল, আমি কতটা নিতে পারি এটি হচ্ছে আসল কথা। 20 বছর আগে রবীন্দ্রনাথ এই সংকল্প করছেন, অন্য কতটা দিতে পারবে তা নিয়ে তিনি নালিশ করবেন না, তিনি কতটা নিতে পারবেন সেটি হচ্ছে আসল কথা। তারপরে উনি বলছেন, যা হাতের কাছে আসে তাকেই পুরোপুরি হস্তগত করে নেওয়া অনেক শিক্ষা, সাধনা এবং সংযমের দ্বারা হয়। রবীন্দ্রনাথ 32 বছর বয়সে যখন এ কথা বলছেন, এবং 52 বছর বয়সে যখন তার জীবনে এই ঘটনাটি ঘটছে, আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের যে সাধন জীবন, যে সংযমের জীবন, সে একটি রূপ পরিগ্রহ করেছে, বাস্তব রূপ। সত্যি সত্যি আমরা দেখলাম, বাইরের যে সমস্ত ঘটনা ঘটতে থাকলো তা নিয়ে তার কোনো নালিশ নেই। তার হাতের কাছে যেটুকু ছিল প্রকৃতি, তার হাতের কাছে যেটুকু ছিল তার মনের আবেগ, তার হাতের কাছে যেটুকু ছিল নিজের বলে জীবন দর্শন, তার একান্ত নিজের বলে যেটা ছিল আধ্যাত্মিকতা। আমাদের সাধারণ বুদ্ধিতে মনে হবে, এই যে সকাল থেকে রবীন্দ্রনাথ গেলেন, অপদস্থ হলেন, অপ্রস্তুত হলেন, পালকিতে গিয়ে পৌঁছেও জিনিসটি দেখা হলো না,
সারাদিন স্নান করলেন না, খেলেন না, এরকম অবস্থায় উনি ফিরে এসেছেন। রবীন্দ্রনাথের মতন মানুষের জীবন থেকে একটি দিন এভাবে নষ্ট হয়ে গেল, অপচয় হয়ে গেল। কিন্তু যদি ভালো করে আমরা লক্ষ্য করে দেখব, কোনো মতেই, কোনোভাবেই রবীন্দ্রনাথ কিন্তু তার জীবন থেকে এই দিনটি নষ্ট হতে দেননি। সাধারণ সুখ স্বাচ্ছন্দ্য, সাধারণ চাওয়া পাওয়া, এমনকি শরীরের খিদে, এমনকি শরীরের অন্যান্য আরাম, এর যে বোধ, রবীন্দ্রনাথকে তা স্পর্শ করছে না। রবীন্দ্রনাথ তার ভাবনার আলোকে তার সত্তাকে এমনভাবে আলোময় করে রেখেছেন, সেখানে এই সমস্ত অন্ধকারের কোনো ছায়া পড়েনি। তাই জন্যই রবীন্দ্রনাথ বলতে পারেন, অন্য কতটা দিতে পারে তা নিয়ে নালিশ ফরিয়াদি করা ভুল, আমি কতটা দিতে পারি এইটি হচ্ছে আসল কথা। এই প্রসঙ্গে আমরা বহু কথিত গৌতম বুদ্ধের একটি গল্প কাহিনী জানি। গৌতম বুদ্ধের যখন অনেক বয়স হয়ে গেছে, তখন শিষ্যরা ওকে জিজ্ঞাসা করেছিল, আপনি তো বলেছিলেন জরা ব্যাধি মৃত্যু এ সমস্ত অতিক্রম করে মহানির্বাণের কথা, তা আমরা তো দেখলাম আপনার জীবনে জরা এলো, আপনার বয়স বাড়তে শুরু করলো, ব্যাধি এসছে এখন, তা আপনি এই যে মহানির্বাণের কথা বললেন, এটা আপনার জীবনে আপনি কিভাবে প্রতিভাত করছেন? তো গৌতম বুদ্ধ তার উত্তরে বলেছিলেন, দেখো, মানুষের জীবনে দুটি তীর। একটি তীর হলো বাইরের, চারিদিক থেকে তীর এসে লাগবে, তার ব্যথা। এবার ওই তীরটি লাগবার ফলে আমরা আমাদের সত্তা দিয়ে ওই তীরের আঘাতকে যখন প্রতিহত করতে চাই, তখন আমাদের একটা প্রতিক্রিয়া হয়, সেটি দ্বিতীয় আঘাত। মহানির্বাণের অর্থ হলো এই দ্বিতীয় আঘাত, ভেতরের সত্তা বাইরের আঘাত নিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যে কষ্ট পায়, এই কষ্ট থেকে যদি উত্তরণ করতে পারা যায়, তাহলেই বলবে তাকে মহানির্বাণ হয়েছে। বুদ্ধদেবের এই গল্পটিকে অনুসরণ করে আমরা বলতে পারি, এই পরিপ্রেক্ষিত করে বলতে পারি, রবীন্দ্রনাথ 52 বছর বয়সেই হিমালয়ে গিয়ে তপস্যা না করে, জঙ্গলে জঙ্গলে ঘুরে না বেরিয়ে, সাধারণ সংসারী জীবনযাপনের মধ্যে দিয়ে এমন একটি অপূর্ব সাধকের জীবনযাপন করেছেন যে উনি বাইরের সমস্ত যে প্রত্যাঘাত, সেটাকে উপেক্ষা করে তার যে আঘাত ভেতর থেকে আরেকটি আঘাতের সৃষ্টি করে, সেটিকে সম্পূর্ণ সমন্বয় করতে পেরেছেন। তাই জন্যেই আমরা দেখি ওই রকম একটি বিপরীত অবস্থার মধ্যেও রবীন্দ্রনাথ কি অপূর্ব একটি দিন কাটালেন। আমরা যে উনি ওই সারাদিন ধরে যেগুলি পথে পথে লিখেছিলেন, একদম গয়া থেকে ট্রেনে উঠে শুরু করেছিলেন, পালকি না পেয়ে ওয়েটিং রুমে বসে লিখছেন, পালকিতে বসে লিখছেন, সমস্ত কিছু যখন ব্যবস্থা করা যায়নি, অব্যবস্থা পার হয়ে ফিরে আসছেন, ফেরার পথেও পালকিতে লিখছেন। ফেরার পথে পালকিতে যেটি লিখছেন সেটি একটি বিখ্যাত গান, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। নমস্কার।